প্রথমে শিরোনাম, তারপরে বিস্তারিত। দিল্লির নির্বাচনে পদ্মফুল ফোটাতে শুভেন্দুর হাতিয়ার বাংলার ইস্যু। ভয়াবহ কাণ্ড, সিউড়িতে আইসির গলা ঠেসে ধরল দুষ্কৃতী। অনুব্রতর নির্দেশ, হামলাকারীদের মেরে হাত ভেঙে দাও। সঞ্জয়ের ফাঁসি না হলে বিপদে পড়বে সরকার, আরজিকর মামলায় নতুন প্রশ্নের ঝড়। দিল্লি ভোটের আগে ফের মুক্ত রাম রহিম, তাহলে কি কেজরিওয়ালকে হারাতে রাম রহিমকেই হাতিয়ার মোদির? আসন্ন বাজেটে একসঙ্গে দাম কমবে এই সমস্ত জিনিসের, জেনে নিন বিস্তারিত। মহাকুম্ভ থেকে ভাইরাল হওয়ার পর মোনালিসা 10 দিনে আয় করলেন 10 কোটি। এখন প্রকাশ্যে এলো এই তথ্য। বড় খবর, ইউনূসের বিরুদ্ধে 13 দফা অভিযোগ নিয়ে 1 ফেব্রুয়ারি থেকে মাঠে নামছে হাসিনার দল। ভারতীয় মৎস্যজীবীদের নির্বিচারে গুলি, শ্রীলঙ্কার নৌসেনার, প্রতিবাদে যা করল ভারত। অবশেষে আরজিকরের দুর্নীতি নিয়ে রিপোর্ট প্রকাশ্যে, ফাঁস হয়ে গেল সন্দীপের কীর্তি। পিএম কিষাণ 19তম কিস্তি, কৃষকদের জন্য খুশির খবর। এই দিনে ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে 2000 টাকা। সবার আগে সারাদিনের শীর্ষে থাকা নির্ভরযোগ্য খবর পেতে এখনই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। নমস্কার, এতক্ষণ দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দিল্লির নির্বাচনে পদ্মফুল ফোটাতে শুভেন্দুর হাতিয়ার বাংলার ইস্যু। দিল্লি বিধানসভা নির্বাচনে বাঙালি ভোটকে সামনে রেখে বিজেপি এবার বাংলার ইস্যুকে হাতিয়ার করেছে। সিআর পার্ক এলাকায়, যেখানে বাঙালিদের বসবাস বেশি, সেখানে বিজেপির প্রার্থীদের সমর্থনে প্রচারে নামেন শুভেন্দু অধিকারী। তিনি এই সময় আরজিকরের ঘটনাকে সামনে এনে বলেন, আপনারা যদি এই ঘটনায় ব্যথিত হন তাহলে বিজেপিকে জেতান। শুভেন্দু কেজরিওয়াল ও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একজোড় আক্রমণ করে বলেন, যেখানে এদের সরকার সেখানে এরা ব্যর্থ, চড়ে চড়ে মাস্তুতো ভাই। তার মতে, দেশের যেখানে কেজরিওয়াল বা মমতার সরকার রয়েছে সেখানে উন্নতির বদলে ব্যর্থতা দেখা যাচ্ছে। বিজেপির মাধ্যমে নতুন এক দিশা খোলার ডাক দেন তিনি। দাবি করেন যে শুধুমাত্র বিজেপি সরকারই দেশের জন্য উপকারে আসবে। ভয়াবহ কাণ্ড, সিউড়িতে আইসির গলা ঠেসে ধরল দুষ্কৃতী। অনুব্রতর নির্দেশ, হামলাকারীদের মেরে হাত ভেঙে দাও। সিউড়িতে জমি বিবাদে উত্তেজনা, অস্ত্র উদ্ধার, 16 জন আটক। সিউড়িতে জমি বিবাদকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়েছে। অস্ত্র হাতে 2 যুবকের দাপাদাপি ঘিরে ক্ষুব্ধ গ্রামবাসীরা তাদের পাকড়াও করে। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে গ্রামবাসীরা বিক্ষোভে ফেটে পড়ে। সিউড়ি থানার আইসির কলার ধরে টানাটানি হয়। পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি সামাল দেয়। ঘটনায় 16 জনকে আটক ও 2 অভিযুক্তকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র। স্থানীয়দের অভিযোগ, মারু আনসারি, পুটু আনসারি, বাবু আনসারির নেতৃত্বে দুষ্কৃতরা এলাকায় অশান্তি করছে। বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল জানান, পুলিশ নিরপেক্ষভাবে কাজ করবে, কেউ রেহাই পাবে না, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। জমি বিবাদ ও পুলিশের ভূমিকা ঘিরে এলাকায় উত্তেজনা অব্যাহত। সঞ্জয়ের ফাঁসি না হলে বিপদে পড়বে সরকার, আরজিকর মামলায় নতুন প্রশ্নের ঝড়। আরজিকর ধর্ষণ ও হত্যা মামলায় দোষী সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে কলকাতা হাইকোর্টে শুনানি হয়েছে। 32 বছর বয়সী এক চিকিৎসককে গত বছর 9 আগস্ট নির্মমভাবে ধর্ষণ ও হত্যা করা হয়েছিল। সঞ্জয় রায়কে শিয়ালদহ আদালত জীবনভর কারাদণ্ড দিলেও পশ্চিমবঙ্গ সরকার ও সিবিআই তার মৃত্যুদণ্ডের দাবি জানায়। তবে পীড়িতার পরিবার জানিয়েছে তারা অভিযুক্তের মৃত্যুদণ্ড চায় না। তাদের আইনজীবী গার্গী গোস্বামী আদালতে জানান, মেয়েটি প্রাণ হারিয়েছে বলে অপরাধীকে প্রাণ দিতে হবে এমনটা নয়, তবে তারা অন্যান্য দোষীদের দ্রুত শাস্তির দাবি করেছে। অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত রাজ্য সরকারের পক্ষ থেকে যুক্তি দেন যে ট্রায়াল কোর্টের রায় অসম্পূর্ণ ছিল এবং সংশোধনী অনুযায়ী রাজ্যেও কঠোর শাস্তির দাবি জানাতে পারে। আদালত সঞ্জয় রায় ও সরকারের যুক্তি শুনে চূড়ান্ত সিদ্ধান্ত স্থগিত রেখেছে। মামলার পরবর্তী শুনানিতে আদালত রায় দেবে। দিল্লি ভোটের আগে ফের মুক্ত রাম রহিম, তাহলে কি কেজরিওয়ালকে হারাতে রাম রহিমকেই হাতিয়ার মোদির? ধর্ষণ ও খুনের দায় সাজাপ্রাপ্ত ডেরা সচ্চা সৌদার প্রধান গুরমিত রাম রহিম ফের প্যারোলে মুক্তি পেয়েছেন। দিল্লি বিধানসভা নির্বাচনের আগে তাকে 30 দিনের প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। মঙ্গলবার ভোরে সুনারিয়া জেল থেকে মুক্তি পেয়ে তিনি শীর্ষার আশ্রমে পৌঁছান। প্যারোলের শর্ত অনুযায়ী প্রথম 10 দিন তিনি শীর্ষায় থাকবেন, বাকি 20 দিন বাগপতে। 2017 সালে ডেরার 2 শিষ্যাকে ধর্ষণের অভিযোগে তাকে 20 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। এই ঘটনা প্রকাশ্যে আনার জন্য সাংবাদিক রামচন্দ্রকে হত্যা করা হয়েছিল। রাম রহিম 2020 থেকে এখন পর্যন্ত 16 বারের বেশি প্যারোলে মুক্তি পেয়েছেন।
বিরোধীরা দাবি করছেন নির্বাচনের আগে রাম রহিমের মুক্তি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, কারণ পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি ও উত্তরপ্রদেশে তার বিপুল অনুগামী রয়েছে, যা ভোটে প্রভাব ফেলতে পারে। আসন্ন বাজেটে একসঙ্গে দাম কমবে এই সমস্ত জিনিসের, জেনে নিন বিস্তারিত। 1 ফেব্রুয়ারি 2025 কেন্দ্রীয় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এবারের বাজেটে ইলেকট্রনিক্স পণ্যের দাম কমার সম্ভাবনায় আশাবাদী সাধারণ মানুষ। মোবাইল, স্মার্ট টিভি ও ল্যাপটপের মতো পণ্যের উৎপাদনে ব্যবহৃত উপকরণের উপর ইম্পোর্ট ডিউটি কমানো হতে পারে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডিজিটাল ইন্ডিয়া প্রকল্পের প্রসারের জন্য দাম কমলে বিক্রি বাড়বে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি টেলিকম কোম্পানিগুলি লাইসেন্স ফি ও ইউনিভার্সাল সার্ভিস ফান্ড কমানোর দাবি জানিয়েছে। এটি মেনে নিলে রিচার্জ খরচও কমতে পারে। নতুন বাজেটের ঘোষণা নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য থেকে ট্যাক্স ব্যবস্থায় বড় পরিবর্তন আনতে পারে। এখন নজর 1 ফেব্রুয়ারির দিকে, যেখানে এসব দাবির ভবিষ্যৎ নির্ধারণ হবে। মহাকুম্ভ থেকে ভাইরাল হওয়ার পর মোনালিসা 10 দিনে আয় করলেন 10 কোটি। এখন প্রকাশ্যে এলো এই তথ্য। প্রয়াগরাজে অনুষ্ঠিত মহাকুম্ভ মেলায় তার সৌন্দর্য ও সরলতার জন্য সোশ্যাল মিডিয়ায় আলোচিত হয়ে ওঠেন ইন্দোরের মনি ভোসলে। মালা বিক্রি করতে আসা মোনালিসার সুন্দর কাঁথাই রঙের চোখ এবং সরলতা মানুষের মন জয় করে এবং সোশ্যাল মিডিয়ায় তাকে মোনালিসা নামে ডাকা শুরু হয়। তার এই জনপ্রিয়তা এবং সৌন্দর্য রাতারাতি তাকে ইন্টারনেট সেন্সেশন বানিয়ে তোলে। এদিকে সোশ্যাল মিডিয়ায় মোনালিসা সম্পর্কে একটি দাবি উঠেছে, যেখানে বলা হয়েছে যে তিনি মহাকুম্ভ মেলায় মাত্র 10 দিনে 10 কোটি টাকা আয় করেছেন। এই দাবি দ্রুত ভাইরাল হয়, তবে মোনালিসা নিজেই এর সত্যতা অস্বীকার করেছেন। তিনি বলেন, যদি আমি এত টাকা আয় করতাম তাহলে আমি এখানে কেন থাকতাম এবং মালা বিক্রি করতাম। মোনালিসা এবং তার পরিবার রুদ্রাক্ষ এবং মুক্তোর মালা বিক্রি করতে মহাকুম্ভ মেলায় এসেছিলেন। তার ইন্টারনেট সেন্সেশন হয়ে ওঠার পর ইউটিউবার এবং সাধারণ মানুষ তার সাক্ষাৎকার এবং ছবি তোলার জন্য দলে দলে আসতে থাকে, যা তাকে বিরক্ত করে এবং তিনি প্রয়াগরাজ ছেড়ে ইন্দোরে ফিরে যান। বড় খবর, ইউনূসের বিরুদ্ধে 13 দফা অভিযোগ নিয়ে 1 ফেব্রুয়ারি থেকে মাঠে নামছে হাসিনার দল। গণ অভ্যুত্থানের 6 মাস পর মোহাম্মদ ইউনূস সরকারের বিরুদ্ধে রাস্তায় নামছে আওয়ামী লীগ। দলটি 1 থেকে 18 ফেব্রুয়ারির মধ্যে 9 দিন ব্যাপী দেশজুড়ে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে। 13 দফা অভিযোগ তুলে আওয়ামী লীগ জানিয়েছে, ইউনূস সরকারের দুর্নীতি, মানবাধিকার লঙ্ঘন, সংখ্যালঘু ও মুক্তিযুদ্ধপন্থী নেতাকর্মীদের নিপীড়ন এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে তারা আন্দোলনে নামছে। প্রথমে লিফলেট বিলি ও প্রতিবাদ সমাবেশ, পরে অবরোধ কর্মসূচি এবং 18 ফেব্রুয়ারি দেশব্যাপী সর্বাত্মক হরতালের ডাক দেওয়া হয়েছে। দলটি হুঁশিয়ারি দিয়েছে, কর্মসূচি বাধাগ্রস্ত হলে বড় আন্দোলনের ডাক দেওয়া হবে। বিবৃতিতে শেখ হাসিনা জনগণকে গণতন্ত্র পুনরুদ্ধার এবং মুক্তিযুদ্ধের চেতনা পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানিয়েছেন। ভারতীয় মৎস্যজীবীদের নির্বিচারে গুলি শ্রীলঙ্কার নৌসেনার, প্রতিবাদে যা করল ভারত। ভারতীয় মৎস্যজীবীদের উপর শ্রীলঙ্কার নৌসেনার গুলি চালানোর ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। সূত্রের খবর, শ্রীলঙ্কার জলসীমায় ঢুকে পড়ার অভিযোগে শ্রীলঙ্কার নৌসেনা নির্বিচারে গুলি চালায়। ওই ট্রলারে 13 জন মৎস্যজীবী ছিলেন, যাদের মধ্যে একাধিক গুলিবিদ্ধ হয়েছেন এবং কয়েকজনের অবস্থা গুরুতর। আহতদের শ্রীলঙ্কার জাফনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভারতীয় দূতাবাস ধৃতদের সঙ্গে যোগাযোগ করছে। এই ঘটনায় ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, কোনো পরিস্থিতিতেই পেশি শক্তির প্রদর্শন বরদাস্ত করা হবে না। দুই দেশের বোঝাপড়া অটুট রাখার দিকেও নজর রাখা হবে। এই ঘটনা দুই দেশের কূটনৈতিক সম্পর্কে নতুন উত্তেজনা সৃষ্টি করেছে। অবশেষে আরজি করের দুর্নীতি নিয়ে রিপোর্ট প্রকাশ্যে, ফাঁস হয়ে গেল সন্দীপের কীর্তি। আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে আর্থিক দুর্নীতি নিয়ে সিবিআই একটি রিপোর্ট জমা দিয়েছে। রিপোর্ট অনুযায়ী সন্দীপ ঘোষ হাসপাতালের জন্য বরাদ্দ অর্থের অপব্যবহার করে দুর্নীতির আঁতুড়ঘর তৈরি করেছিলেন। তার বিরুদ্ধে 8 থেকে 10% কাটমানি নেওয়ার অভিযোগও উঠেছে। এছাড়াও আশিস পান্ডে নামের আরেক অভিযুক্তের বিরুদ্ধে হাউস স্টাফদের কাছ থেকে মোটা টাকা নেওয়ার প্রমাণ পাওয়া গেছে। সিবিআই এর রিপোর্টে এই তথ্য প্রকাশ পেলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিশেষজ্ঞদের মতে সিবিআই এর এই রিপোর্ট আরজি করের আর্থিক দুর্নীতির চিত্র স্পষ্ট করেছে। হাসপাতালের বরাদ্দ অর্থের অপব্যবহার ও দুর্নীতি নিয়ে করা ব্যবস্থা নেওয়ার দাবি উঠছে। পিএম কিষাণ 19তম কিস্তি, কৃষকদের জন্য খুশির খবর। এই দিনে ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে 2000 টাকা।
প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের অধীনে 19তম কিস্তির টাকা 24শে ফেব্রুয়ারি 2025 থেকে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা দেওয়া শুরু হবে। ওই দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহার সফরে থাকবেন এবং আনুষ্ঠানিকভাবে কিস্তি স্থানান্তরের সূচনা করবেন। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান সম্প্রতি এই তথ্য জানিয়েছেন। এই প্রকল্পের মাধ্যমে প্রতি বছর যোগ্য কৃষকরা 6000 আর্থিক সহায়তা পান, যা 2000-এর 3টি কিস্তিতে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পটি 2018 সালের ডিসেম্বর থেকে কার্যকর হয়েছে এবং দেশের ছোট ও প্রান্তিক কৃষকদের আর্থিক সুরক্ষা প্রদান করে। নিবন্ধনের জন্য কৃষকরা https://pmkisan.gov.in ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারেন। ফার্মার্স কর্নার বিভাগে গিয়ে নতুন নিবন্ধন সম্পন্ন করতে আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য এবং জমির নথি জমা দিতে হবে। এছাড়াও গ্রাম পঞ্চায়েত বা স্থানীয় কৃষি দপ্তরে গিয়ে অফলাইনে আবেদন করা যায়। তবে কেন্দ্রীয় বা রাজ্য সরকারের চাকরিজীবী, আয়করদাতা এবং উচ্চপদস্থ ব্যক্তিরা এই প্রকল্পের আওতাভুক্ত নন। প্রকল্পের মাধ্যমে সরাসরি ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে কৃষকদের এই আর্থিক সহায়তা প্রদান করা হয়।